Have you not seen me? Yes, sir. Yes. Hello, sir. Thank you. আমরা গত ক্লাসে প্রেগন্যান্সির কাকে বলে এবং ইন্টারইউটেরাইন লাইফের তিনটা স্টেজ, জাইগট, দেন প্রি এমব্রায়ো, এমব্রায়ো এন্ড ফিটাস, কোন সময়টাকে কি বলে আমরা তিনটা ভাগ করে দেখিয়ে দিয়েছি যে এটা ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা। দেন আমরা সাইন সিমটমস, প্রিজাম্পটিভ সাইন, প্রবাবল সাইন এন্ড পজিটিভ সাইন আজকে যে পড়াবো এগুলি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সামিনেশন। রিটেনে প্রায় এখন আর ওই জাতীয় মানে পজিটিভ সাইন বা প্রবাবল সাইন বা প্রিজাম্পটিভ সাইন ওইভাবে প্রশ্ন খুব কম আসে। এখন প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রেই যে একটা মহিলা এত মাসে প্রেগন্যান্ট, হ্যাঁ, পুলিশ ব্রড তৈরি হয়ে এইরকম একটা কিছু দিয়ে দেওয়া দেয় যে হোয়াট উইল বি ফিজিক্যাল ফাইন্ডিং এন্ড ল্যাবরেটরি ফাইন্ডিং। এখনকার প্রশ্ন ধরনটাই হচ্ছে এইরকম। কাজে তোমাদের ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার তিন ট্রাইমেস্টারের ফাইন্ডিং গুলি তোমাদের মনে রাখতে হবে এবং এখান থেকে যে কোনো একটা ফাইন্ডিংস তোমার পরীক্ষাতে অবশ্যই আসবে। আমরা যদি ফার্স্ট ট্রাইমেস্টারে দেখি তাহলে ফিজিক্যাল ফাইন্ডিং আমরা জানি অ্যামোনেরিয়া পাবো, মর্নিং সিকনেস থাকবে, চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট, নিপল, এরিলা এন্ড কোলোস্ট্রাম। এতটুকু লেখলে হবে না, তোমাকে লিখতে হবে যে ব্রেস্টে কি কি চেঞ্জ হয়, নিপলে কি হয়, এরুলাতে কি হয়, কোলোস্ট্রাম থার্ড মান্থে যে সিক্রেশন হয়, এগুলি তোমাকে লিখতে হবে। দেন পিগমেন্টেশন অফ দি স্কিন, কোথায় কোথায় হয়, ভালভা, এক্সিলা, অ্যাবডোমেন। দেন জ্যাকমিয়ার সাইন অর চরিক সাইন, দেন হ্যাগার সাইন, পজিটিভ। তোমাকে এগুলি একটু ডিটেলস 2-4 লাইন লিখতে হবে যে জ্যাকমিয়ার সাইন বলতে কি বোঝায় এবং কি হবে, বোর্ডেল সাইন কি হবে, এগুলি তোমাদেরকে একটু লিখতে হবে। মানে সাইনটা লিখে তার সামনে তাই এই সম্বন্ধে 2-1 লাইন লিখতে হবে। দেন fatigability and irritable and temperament, perverted desire for food, all these are physical findings in the first trimester. First trimester এর প্রশ্নটা খুবই কম দেয়, বেশি দেয় সেকেন্ড ট্রাইমেস্টার এবং ভোকেশনালি থার্ড ট্রাইমেস্টার। আর ল্যাবরেটরি ফাইন্ডিংস পাবো আমরা বায়োলজিক্যাল টেস্ট ফর প্রেগন্যান্সি। ল্যাবরেটরি টেস্ট যখন বলবে তখন আমরা ল্যাবরেটরি যা যা ফাইন্ডিং আছে সেগুলি বলবো। ল্যাবরেটরি ফাইন্ডিং, biological test for pregnancy positive, serological test positive and ultrasonography positive। আমরা কি পাবো, গেস্টেশনাল সেক্স পাওয়া যাবে in the first trimester। তো এই হচ্ছে physical finding and laboratory finding of the first trimester, that is the first 3 months। Then the most important one is the second trimester। এখানেও আমরা অ্যামোনেরিয়া পাবো, চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট, নিপল এন্ড এরিলা, যা যা আছে ওইটা আমরা একটু লিখবো যে breast engorgement, vein engorgement, nipple, hip color, erectile, aerologic, ওই রকম সবগুলি আমাদের একটু করে লিখতে হবে। The secretion of cholesterol, very important for this second trimester, এবং এটা সাধারণত 3 months এর পরে সিক্রেশনটা বেশি পাওয়া যায়। Then pigmentation of the skin, vulva, abdomen and axilla, যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে ছিল এখানে এসে। Then Jacquemin's sign or Chaudeuk sign, ওইটা ওখানে শুরু হয়েছিল, এখানে এসে আরো ভালোভাবে পজিটিভ হবে। দেন কুইকেনিং, যেটা আমরা 4th বা 5th মান্থে আমরা পাবো। 4th অথবা 5th মান্থে এই 2 মান্থেই কুইকেনিংটা পাবো, বাচ্চার ফার্স্ট মুভমেন্ট। দেন এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। এখানে অবশ্য সেকেন্ড ট্রাইমেস্টার দেয় না, বলে দেয় যে 5 মাস বা 6 মাস অথবা 4 মাস, এরকম একটা মাসের নাম উল্লেখ করে দেয়। Then you have to write down only the specific one। 4th মান্থে আমরা জানি যে এটা 12 উইকস অর্থাৎ 3 মান্থস পর্যন্ত এটা সিম্পেসিস পিউবিস লেভেলে থাকে, তারপরে
fourth month is a twins above the symphysis pubis. Fifth month is a midway between symphysis pubis and umbilica. And sixth month at the level of umbilica. এখানে তোমাকে তিনটা লিখতে হবে না, লিখতে হবে যেটা চাইছে স্পেসিফিক সেটাই তোমাকে উল্লেখ করে, আগে সবগুলি তো তোমাকে লিখতে হবে। Then Gödel sign positive in fourth month. Braxtonic sign যেটা alternate contraction and relaxation, এটা আছে পজিটিভ after fourth month. Development, internal and external development positive in the fourth and fifth month. কাজে আমাকে কোন মান্থে দেয় সেই মান্থ অনুযায়ী আমার জিনিসটা লিখতে হবে। Then uterine supple, এটা আমরা জানি যে ফোর্থ মান্থের শেষে যে আমরা এটা পাই এবং it is synchronized with the maternal pulse. Then palpitation of fetal pulse, ফোর্থ মান্থের পরে আমরা পাবো এবং ফিটাল হার্ট সাউন্ড পাবো 18 থেকে 20 সপ্তাহ পরে, তারপরে ইন দ্য সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি সময়ে আমরা পাবো। এই হচ্ছে ফিজিক্যাল ফাইন্ডিংস ইন দ্য সেকেন্ড ট্রাইমেস্টার, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু তোমাদের খেয়াল রাখতে হবে যে কয় মাসের বলছে এবং সেই মাস অনুযায়ী তোমাকে যেসব ফাইন্ডিং গুলি সেই ফাইন্ডিং গুলি তোমাকে লিখতে হবে। Then laboratory findings, biological test always positive, immunological test positive, and X-ray not necessary, but যদি কোনো কারণে দরকার হয় তাহলে আমরা shadow of the skull পাবো, and ultrasonography always positive. All these are physical and laboratory findings, এবং it is very important for the written examination also in the Bible. Then in the third trimester, third trimester আমাদের অ্যামোনিয়া কন্টিনিউ করবে, চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট, নিপল, এরুলা এর আরো ডিপ কালার হয়ে যাবে, এবং কোলেস্টেরল সিক্রেশন এখানে এসে আরো মোটামুটি আগে একটু বাড়বে, ইনক্রিজ করবে। And pigmentation of the skin, এখানে আরো ডিপলি পিগমেন্টেশন হবে, ভালভা, অ্যাবডোমেন এন্ড এক্সিলা, এবং জ্যাকমিয়ার সাইন আর চর্ডিক সাইন অবশ্যই পজিটিভ হবে, এবং স্ট্রে গ্যাভিটারাম যেটা এখানে এসে 6-7 মান্থে এসে এপিআর হয় ইন দ্য অ্যাবডোমেন, বাটক এন্ড থাই, এটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে আমরা পাবো স্ট্রে গ্যাভিটারাম। এন্ড এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, আমরা ওখানে সেকেন্ড ট্রাইমেস্টারে আপ আম্বিলিকাস পর্যন্ত ছিল, এখানে এসে 28 উইকস মানে 7 মান্থে যায় এটা মিডওয়ে বিটুইন আম্বিলিকাস এন্ড জিপিস্টার্নাম, and 32 weeks, that means 8 months they are twins below the zipisternum, and 36 months at the level of zipisternum. Then it is fall down. সাধারণত থার্ড ট্রাইমেস্টার দিলে 28 বা 32 সপ্তাহটাই দেয়, যে কোনো একটা দিবে, সেইভাবে তোমরা লিখবে, আর বাকিগুলি যা যা ফাইন্ডিংস আছে সেগুলি লিখতে হবে। Then Gödel sign অবশ্যই পজিটিভ, Braxtonic sign পজিটিভ, frequency of mixation এখানে আবার রিঅ্যাপিয়ার করে, আমরা জানি যে ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, আর ইন দ্য সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে আবার লাস্ট পিরিয়ডে আবার frequency of mixation হয়ে যায় যখন মাথা এঙ্গেজ হয় ইন দ্য pelvis. Then uterine supple, hard easily, and palpitation of the fetal part আমরা অবশ্যই ইজি ভাবে পাবো, and fetal heart sound distinctly heard, fetal movement more pronounced, and placenta supple, umbilical supple এখানে শোনা যাবে। All these are about the physical findings. তাহলে থার্ড ট্রাইমেস্টার আমাদের অনেকগুলি ফাইন্ডিংস আছে, যেগুলি আমার সেকেন্ড ট্রাইমেস্টার বা ফার্স্ট ট্রাইমেস্টারে তো ফাইন্ডিংস খুবই কম। কাজে এই ফাইন্ডিংস গুলি আমাকে মনে রাখতে হবে এবং ওইভাবে লিখতে হবে। একজন প্লাসেন্টা সাপল হার্ট, কিন্তু এটি সিনক্রোনাইজ উইথ দ্য ফিটাল হার্ট সাউন্ড, এইভাবে আমাকে একটু লিখতে হবে। যার umbilical supple heart, it is synchronized with the fetal heart. আবার uterine supple, it is synchronized with the maternal heart. এইভাবে একটু একটু 2-1 লাইন একটু লিখতে হবে। Then laboratory findings, laboratory findings আবার আমরা আগের মতোই সবগুলোই পাবো, biological test positive, immunological test positive, X-ray, shadow of the skull and fetal part আমরা পাবো, and ultrasonography অবশ্যই পজিটিভ। এই যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, এর মধ্যে আবার তোমার মান্থ অনুযায়ী মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু ট্রাইমেস্টারও দেয়, আবার মাঝে মাঝে মাসের নাম উল্লেখ করে দেয়, এই মাসে এই এত মাসে প্রেগন্যান্সি নিয়ে আসছে, হোয়াট উইল বি ইউর ফাইন্ডিংস, ফিজিক্যাল এন্ড ল্যাবরেটরি, সেখানে তোমাকে
ওই মাস অনুযায়ী যেটা যেটা ফাইন্ডিং সেইভাবে তোমাকে লিখতে হবে। কাজে এই তিনটা জিনিস খুব ভালোভাবে বুঝে শুনে মাস অনুযায়ী মনে রাখতে চেষ্টা করবে। ট্রাইমেস্টারে যখন পড়বা তখন কোন মাসে কোনটা অ্যাভেলেবল সেটা একটু মনে রাখতে হবে। দেন যদি ডেড হয়, হ্যাঁ, ফিটাস যদি ডেড হয় তাইলে আমরা কি কি ফাইন্ডিংস পাবো? এটা সাধারণত হসপিতে দেয় বা ফাইবারও জিজ্ঞাসা করে। রিটার্নও মাঝে মাঝে দেয় এটা, তবে বেশিরভাগ এটা হসপিতে এবং ভাইভাতে বেশি জিজ্ঞাসা করে। স্পাল্ডিং সাইন, স্পাল্ডিং সাইনের কিছুই না, কেনিয়াল বল, যেহেতু বাচ্চা মারা গেছে বোনের অ্যালাইনমেন্ট গুলি নষ্ট হয়ে যায় এবং কেনিয়াল বলটের যে বোন গুলি ওভারল্যাপিং হয়ে যায়, এটাকে বলা হয় স্পাল্ডিং সাইন। স্পাইনাল কলাম অলসো কলাপস, যেহেতু মাসল টোন নষ্ট হয়ে যায়। আমরা আগে ডট ডট গুলি একই সমান্তরাল একটা নিচে আর একটা আমরা পাইতাম, কিন্তু এখানে আইসা এগুলি আর এই সমান্তরাল মানে একই লাইনে থাকবে না, এটা এদিকে এদিক হয়ে যাবে যেহেতু মাসল টোন নষ্ট হয়ে গেছে। Then presence of gas in the heart and blood vessel, হার্টের ওখানে যে শ্যাডো, ওখানে আমরা গ্যাসের শ্যাডো মানে কালো পাবো। In the heart and blood vessel, এটাকে বলা হয় রবার্ট সাইন। তাহলে রবার্ট সাইন, স্পাল্ডিং সাইন and collapse of the spinal cord, এটি হচ্ছে ফিটাল ডেথে আমরা যদি এক্সরে করি তাইলে আমরা এগুলি পাবো। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অস্পি and ফাইবার। Then sign of pregnancy in the dead, যে মা মারা গেছে তখন তো আমরা অন্যান্য সাইন প্রেগনেন্সি যা যা যে কয় মাসে সেই অনুযায়ী ফিজিক্যাল ফাইন্ডিংস গুলি আমরা পাবো। আর ইন্টারনাল আমরা কি কি ফাইন্ডিং পাবো? ইউটেরাস হবে এটা থিকেন এন্ড ইনক্রিজ ইন সাইজ, অবশ্যই প্রেগনেন্সির জন্য। এই অয়েল ফ্রম কর্পাস লুটিয়াম ইনেনি, যেহেতু যে ওভারের থেকে ওভুলেশন হয়েছিল সেখানেই কর্পাস লুটিয়ামটা ফর্ম হবে। এক এক মাসে এক এক ওভারের থেকে হয়, যে ওভারের থেকে হয়েছে সেই ওভারিতে আমরা অয়েল ফ্রম কর্পাস লুটিয়াম পাবো। দেন প্রোডাক্ট অফ কনসেপ্ট, এটা বিভিন্ন, এটা মাস অনুযায়ী নির্ভর করে যে আমরা কি এমব্রায়ো হিসাবে পাবো নাকি ফিটাস হিসাবে পাবো। যদি এমব্রায়ো হিসাবে পাই তাহলে এর সঙ্গে ডেসিডুয়াল চেঞ্জেস ইন দ্য এন্ডোমেট্রিয়াম থাকে, আর আর যদি ফিটাস পাই তার সাথে আমরা প্লাসেন্টা পাবো। এইটা হচ্ছে মাস অনুযায়ী কখন ফিটাস ফর্মেশন হয়। আমরা যা জানি যে 8 উইকস এর পরে ফিটাস ফর্মেশনটা হয়, এর আগ পর্যন্ত এমব্রায়ো থাকে। এমব্রায়োলে রেসিডুয়াল চেঞ্জেস ইন দ্য এন্ডোমেট্রিয়াম, মানে ওখানে ওই এন্ডোমেট্রিয়ামটা থিকেন হবে, থিকনেস বেশি হবে, অন্যান্য ভেসেলের কনজেশন বাড়বে, এগুলি পাওয়া যায়। আর তারপরে 2 মাসের পরে যায় আমরা ফিটাস পাবো, তার সাথে আর যদি একজিউম বডি থেকে উঠানো হয়, মাকে যদি কোনো কারণে একজিউম করতে হয় অর্থাৎ কবর দেওয়ার পর আবার উঠাতে হয়, সেখানে যদি ফিটাল বোন আমরা পাইতে পারি, then it is the proof that she was pregnant during her death. এই হচ্ছে সায়েন্স অফ প্রেগন্যান্সি ইন দ্য ডেথ। এটি হচ্ছে ইন্টারনাল ফাইন্ডিং। আর অন্যান্য ফিজিক্যাল ফাইন্ডিং যেগুলি আমরা সেগুলি অ্যাজ ইউজুয়াল পাবো। Then there are some questions to be asked during the exam, especially in the viva. The average period আমরা জানি যে 280 days from the first day of last menstruation period। আর আমরা 2 months অর্থাৎ 9 months plus 7 আমরা হিসাব করি, ওইটাকে 280 days। দেন অ্যাকচুয়াল পিরিয়ড তার চেয়ে কম, যেহেতু এভুলেশনটা মাঝামাঝি সময়, সেখানে 270 days অথবা less। আবার এই এভারেজ পিরিয়ড আমরা জানি যে 280 days, বাট এর চেয়েও ম্যাক্সিমাম হতে পারে। অকেশনালি এক্সেপশনাল কেসে সেই ক্ষেত্রে 315 থেকে 322, 315 to 320, ইভেন 354 পর্যন্ত রেকর্ড করা আছে। হ্যাঁ, মিনিমাম পিরিয়ড আমরা জানি যে 6 months, 180 days may be viable, but usually viability আমরা বলি যে 7 months অর্থাৎ 210 days। 210 days এটা হচ্ছে ইউজুয়াল ভাইবিলিটি, অর্থাৎ একটা 7 months। 6 months তো সম্ভব অন্যান্য ক্ষেত্রে, সেটার জন্য অনেক
বাচ্চাকে অনেক ইনকিউবেটরে রাখতে হয়, অনেক কষ্ট করতে হয়, বাট 7 মান্থে মোটামুটি বাচ্চা ভাইবিলিটি আছে। ভাইবিলিটি ইউজুয়ালি 7 মান্থ, বাট ইভেন ইট মে বি আপ টু 6 মান্থ। 6 মান্থ পর্যন্ত ভাইবিলিটি পিরিয়ড হতে পারে। তাহলে এই হচ্ছে অ্যাভারেজ পিরিয়ড হচ্ছে 280 days, আর ম্যাক্সিমাম পিরিয়ড আপ টু 354 পর্যন্ত রেকর্ড করা আছে। আর ভাইবিলিটি পিরিয়ড 6 months or 7 months, usually 7 months, even 6 months of viability হতে পারে। Then what is posthumous child? Posthumous child হচ্ছে it is a child born after the death of its father, অর্থাৎ বাবা মরার পরে যে বাচ্চা জন্মায়, যেহেতু বাচ্চা তো প্রেগনেন্ট হয়ে যায় আগে, তারপরে যদি বাবা মারা যায়, দেন এটাকে বলা হয় posthumous child. It is a child born after the death of its father, the mother being conceived by the same father. মা যে বাবা মারা গেছে তার দ্বারাই কনসিভ হয়েছিল, এবং সে পরে যে বাচ্চা জন্মগ্রহণ করে তাকে বলা হয় posthumous child. এটা মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে লেজিটিমেসির প্রশ্ন উঠাবে মানুষ, ইনহেরিটেন্স অফ প্রপার্টি, দেন কম্পেনসেশন কেস for slender against mother, increased compensation from father's employer. এটারও কম্পেনসেশন বেশি পাওয়া যায় যেহেতু প্রেগনেন্ট হইলে, আর লেজিটিমেসির প্রশ্ন উঠতে পারে, ইনহেরিটেন্স অফ প্রপার্টি উঠতে পারে। পোস্টহিউমাস চাইল্ডের মেডিকেল ইম্পর্টেন্স। দেন pseudocytosis or spurious or phantom pregnancy. pseudocytosis অথবা phantom spurious, এটা মানে হচ্ছে false or spurious pregnancy. This means false or spurious pregnancy. মানে আসলে প্রেগনেন্ট না, কিন্তু কৃত্রিম ভাবে সে প্রেগনেন্ট শো করতে চায়। When the woman believes that she is pregnant, মহিলা বিশ্বাস করে সে প্রেগনেন্ট, যদিও সে প্রেগনেন্ট। Such patient may present all the subjective symptoms of pregnancy associated with enlargement of abdomen. এটা অনেক কারণে ফ্যাট ডিপোজিশন বা অ্যাসাইটিস, টেম্পোনাইটিস, যে কোনো কারণে অ্যাবডোমেন এনলার্জ হতে পারে। চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট মেবি অনেক কারণে হতে পারে, বা অনেক মেন্টাল ইয়ার জন্য হরমোনের ডিস্টারবেন্স এর জন্য অনেক সময় ব্রেস্টের চেঞ্জ আসতে পারে। এন্ড ফিটাল মুভমেন্ট, এটা সে ইমাজিন করে, সে ভাবে যে বাচ্চা ভিতরে মুভমেন্ট করতে, তো there is no fetus inside the abdomen. In some cases, pregnancy has gone to the full term and frank labor pains occur. এবং সে এতটাই সাইকোলজিক্যালি এফেক্টেড হয়ে যায় যে সে আপ টু ফুল টার্ম পর্যন্ত প্রেগনেন্সি করে, এবং সে লেবার পেইন, ফ্র্যাঙ্ক লেবার পেইন, ফলস লেবার পেইন সে নিজেও শো করতে চায়। কিন্তু all symptoms finish once she is informed that she is not pregnant. It is observed, কাদের ক্ষেত্রে এগুলি পাওয়া যায়? In patient nearing menopause, তারা মেনোপজ হয়ে যাবে, মানে মাসিক ইরেগুলার হচ্ছে, তাদের এই প্রবলেমটা মাসিকে 2-1 মাস বন্ধ থাকলে মনে করে আই এম প্রেগনেন্ট। অথবা ইয়ঙ্গার ওম্যান ও ইন্টেন্সিভ ডিজিজ, অথবা যারা অল্প মাত্র মেনস্ট্রুয়েশন হয়েছে বাট she had heavy DGR, heavy affection for the child, তাদের এইসব pseudopregnancy. Most of them suffer from some type of psychiatric or hormonal disorder. এটা হচ্ছে ফ্যান্টম প্রেগনেন্সি বা pseudocytosis। আরেকটা হচ্ছে ফিটাস প্যাপারিওসাস অর কম্প্রেসাস। এটা হলো যেসব মা টুইন প্রেগনেন্সি হয়। টুইন প্রেগনেন্সি হলে অনেক সময় one fetus may grow and develop more at the cost of other, অর্থাৎ দুইটার মধ্যে কম্পিটিশনে যে জিতে সে গ্রো করে ভালো, এবং অন্যটা সাফারিং করে। The later may eventually die and got compressed and flattened gradually. Thus a fetus formed is called fetus parasitic. এই যে ফিটাসটা কম্প্রেস হয়ে গেল, ফ্ল্যাটেন্ড হয়ে গেল, মারা গেল, ভিতরে থাকলো, এই ফিটাসটাকেই বলা হয় ফিটাস প্যারাসিট।
এটা হয় দুইটা বাচ্চা যখন একই সাথে ডেভেলপ হয় বা আগে পিছিয়ে ডেভেলপ হয় এবং যে বাচ্চারা নারিশমেন্টটা ভালো পায় এবং সে গ্রো ভালো হয়, সে তখন অন্য বাচ্চাকে ডিপ্রাইভ করে থাকে এবং অন্য বাচ্চার উপর সে প্রেশার অ্যাপ্লাই করে, আস্তে আস্তে বড় হয় এবং ওই বাচ্চার উপরে যখন প্রেশার অ্যাপ্লাই বাচ্চাটা এভেন্টুয়ালি মারাও যেতে পারে এবং প্রেগনেন্ট হয়ে যায়। এই বাচ্চাটাকেই বলা হয় ফিটাস প্যারাসিট। দেন very important one both for written and viva and also in your practical life, superfecundation. Superfecundation বলতে আমরা বুঝি fertilization of two ovae which have been discharged from the ovary at the same period by two separate acts of coitus committed and short interval, অর্থাৎ একই menstrual পিরিয়ডের ভিতরে দুইটা ওভার ডিসচার্জ হয়েছে, দুইটা ওভার ডিসচার্জ হওয়ার পরে তারা ফার্টিলাইজার নিচ্ছে বাই দ্য সেম পারসন ইউজুয়ালি, এবং সেই ফার্টিলাইজেশনটা নট ইন দ্য সেম অকেশন, দুইটা পিরিয়ড হয়েছে বাট ডিম আগে পিছনে হয়েছে, ডিম তো দুইটা একই সাথে হয়েছে বাট ফার্টিলাইজেশন আগে পিছনে হয়েছে, মানে সেম একটা হয় না, দুইটা সেপারেট একটা পয়েন্ট আছে, যে বাচ্চা দুইটা ফার্টিলাইজেশন হয়েছে সেটাকে বলা হয় সুপারফিকেন্ডেশন। এবং এখানেই ওই যে আমরা একটু আগে বললাম প্যারাসিয়াসাস, এই ক্ষেত্রে হতে পারে, অথবা দুইটা বাচ্চায় ভালোভাবে ডেভেলপমেন্ট অফ টুইনস it is parallel but not equal depending on the relative blood supplies from the separately formed placenta. তো দুইজনের বাচ্চা আলাদাভাবে ফার্টিলাইজেশন হচ্ছে, তাদের প্লাসেন্টাও আলাদা, তাদের দুইজনের এইজ কিন্তু এক্স্যাক্টলি সেম না, একটু কম বেশি পার্থক্য আছে, দুই একটা একদিনের জায়গা, এবং তাদের প্লাসেন্টাও আলাদা। এই প্লাসেন্টা যার ব্লাড সাপ্লাই ভালো সে ভালো না নারিশমেন্ট, both over do not always develop to maturity. দুইটা একসাথে মেচুরিটি হইতে পারে, না হইতে পারে। One fetus may aborted early or die and retain until labor that express the other. সোজা কথা এটা যে কোনোটাই হতে পারে, বাচ্চা দুইটা একই সাথে ডেভেলপমেন্ট হইতে পারে, একই রকম ভাবে টুইন বাচ্চা আস্তে একটা হইতে পারে, অথবা একটা বিনিময়ে একটা ডিপ্রাইভ হয়ে সেটা ওই যে আমরা দেখলাম সেটা মেয়ে ডাই, অথবা ডাই না হলেও সে মানে ইকুয়াল নারিশমেন্ট হয়নি, সেই জন্যই কোনোটা ভালো ডেভেলপমেন্ট হয় কোনোটা কম, অথবা দুইটা ভালোভাবে ডেভেলপমেন্ট হইতে পারে, অথবা আর একটা ফিটাস অবস্থান হয়েও যেতে পারে, মারাও যেতে পারে, যেটাই হোক এনি পারমুটেশন কম্বিনেশন করলে যে হাজার হওয়া সবকিছু দুইটা বাচ্চা যখন একই সাইকেলে হচ্ছে, যেটাকে মেইন সুপার ফিকেন্ডেশনের মেইন কথাটা হচ্ছে যে দুইটা ওভার ডিসচার্জ ইন দ্য সেম মেনস্ট্রুয়াল সাইকেল এন্ড ফার্টিলাইজড বাই টু সেপারেট অ্যাক্টস অফ গড, এটাকেই বলা হয় সুপার ফিকেন্ডেশন। দেন আইডেন্টিক্যাল, অনেক সময় দুইটা বাচ্চা হয় যাদেরকে হঠাৎ করে কেউ দেখলে সেপারেট করতেই পারে না, যে দুইটা এমন ভাবে জমা যে দুইটা চেহারা আরো উচ্চতা সবকিছু প্রায় দেখলেও একই রকম মনে হয়, সেটাই বলা হয় আইডেন্টিক্যাল টুইন। এটা কিভাবে হয়? এটা হচ্ছে যখন একটা সিঙ্গল এগ ইজ ফার্টিলাইজড টু ফর্ম ওয়ান জাইগোট, জাইগোট একটাই হয়েছে, ফার্টিলাইজেশন হওয়ার পরে জাইগোট একটা হয়েছে, তারপরে যখন সেল ডিভাইড করতে যে দুইটা আলাদা হয়ে যায়, জাইগোট দেন ডিভাইডস ইনটু টু সেপারেট এমব্রায়ো, এন্ড তারা আলাদা ভাবে ফিটাস ডেভেলপ করে শেয়ারিং দ্য সেম হোম, অর্থাৎ একই ইউটেরাসের ভিতরে দুইটা বাচ্চা অরিজিনালি একটাই ছিল, কিন্তু যখন এই যে ব্লাস্টোসাইট স্টেজে যায় এটা দুইটা আলাদা হয়ে যায়, দুইটা গ্রুপ সেল দুই দিকে চলে যায়, যার ফলে দুইটা আইডেন্টিক্যাল বাচ্চা ডেভেলপ। তার মানে এখানে একটা ওভাম থেকে একটা ফার্টিলাইজেশন থেকে দুইটা বাচ্চা ডেভেলপ হয়, সেই বাচ্চা দুইটাই আসলে আইডেন্টিক্যাল ইন সেক্স এন্ড অন্যান্য সব। দেন প্যারেন্টাল টুইনস or non-identical twins or dizygotic twins, এটা হচ্ছে হয় টু ফার্টিলাইজ ওভার ফর্ম টু জাইগোটস at the same time in the uterine wall. এখানে এই ক্ষেত্রে হচ্ছে যে দুইটা ওভার
আলাদাভাবে ফার্টিলাইজ হয়েছে এবং ইউটেরাইন ওয়াইলে তারা ওখানে ইমপ্লান্টেশন হয়েছে, পরবর্তীকালে এমব্রায়ো, প্রি এমব্রায়ো, এমব্রায়ো, ফিটাস সব ফর্মেশন হয়েছে, বাট দুইটা সেপারেট, দুইটা ওভাম থেকে দুইটা বাচ্চা ডেভেলপ করছে এবং এই ক্ষেত্রে তারা নট আইডেন্টিক্যাল। এবং এই ক্ষেত্রে যে দুইটা একই সেম সেক্সের হবে এমন কথা নয়, অপোজিট সেক্স হইতে পারে অথবা সেম সেক্স হইতে পারে, সেটা ফার্টিলাইজেশনের উপরে নির্ভর। তাহলে একটা আইডেন্টিক্যাল টুইন যেটা একটা জাইগোট থেকে দুইটা গ্রুপ ভাগ হয়ে দুইটা বাচ্চা ডেভেলপ করে, দেন ইট ইজ আইডেন্টিক্যাল। আর যখন দুইটা বা সেপারেটলি ফার্টিলাইজড হয় ইন দ্য সেম সাইকেল, দেন দিস টুইনস আর নট আইডেন্টিক্যাল। তারা ফিজিক্যালি নট সেম দেখতে এবং তাদের সেক্স অলওয়েজ নট সেম, সেক্স হইতেও পারে অপোজিট হইতে পারে। ইট ইজ কল প্যারেন্টাল আর নন আইডেন্টিক্যাল। এখানে ডাইজাইগোটিক, বুঝা কথা, ডাইজাইগোটিক উইথ, আর ওটা হচ্ছে মনোজাইগোটিক, আইডেন্টিক্যাল। দেন হেটারোপ্যারেন্টাল সুপারফিকেন্টেশন। সুপারফিকেন্টেশন তো আমরা বুঝলাম যে দুইটা ডিম, দুইটা ওভা ফার্টিলাইজার হয়, নট ইন দ্য সেম কোয়াটাস, দুইটা সেপারেট কোয়াটাস হতে পারে। এখানে যেটা হচ্ছে হেটারোপ্যারেন্টাল, হেটারোপ্যারেন্টাল বলতে বোঝাচ্ছে ইনস্ট্যান্সেস অফ টু ডিফারেন্ট মেলস ফাদারিং দ্য প্যারেন্টাল ফিড। এখানে হচ্ছে যে আমরা ওখানে যে সেম ব্যক্তি দ্বারা যেটা হয় সেটা অ্যাজ ইউজুয়াল, বাট এমনও হিস্ট্রি আছে যে সেম সাইকেল বাট টু মেল অর্থাৎ দুইজন ফাদারিং দ্য টুইন্স। This leads to the possibility of twins also being half siblings. অর্থাৎ ক্লাসিক্যাল এক্সাম্পল যদি একটা বাচ্চা সাদা হয় আর একটা বাচ্চা ব্ল্যাক কালার হয়, অর্থাৎ দুইটা বাচ্চার রং যদি আলাদা হয়, সেই ক্ষেত্রে মানুষের সন্দেহ হইতে পারে যে এখানে অন্য দ্বারাও ফার্টিলাইজেশনটা হইতে পারে, এবং তখন এই ডাউট অফ অ্যাডাল্টি আর ইনফিডিলিটি, এখানে তখন অ্যাডাল্টি ইনফিডিলিটির প্রশ্ন উঠবে। যাই হোক, এটা হেটারোপ্যারেন্টাল টুইন হইতেই পারে, যে ক্ষেত্রে সেম সাইকেলে দুইজনের দ্বারা ফার্টিলাইজেশন হয়, সেটাকে বলা হয় হেটারোপ্যারেন্টাল সুপারফিকেন্টেশন। দেন ফিকেন্টেশন অ্যাপেক্সটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার ব্রেন স্টর্মিং এর প্রশ্ন এবং এটা ভাইবার সময় জিজ্ঞাসা করা হয়। এটা আর কিছুই না, ইট মিনস প্রেগন্যান্সি দ্যাট অকার বাই মিনস অফ ডিপোজিশন অফ সিমেন অন দ্য ভালভা and there is no penile penetration into the vagina. বোঝার কথা হলো যাদের ইম্পর্টেন্সি আছে তারা যেমন কয়টাস করে কিন্তু তারা ভিতরে ইয়া করতে পারে না, পেনিট্রেট করতে পারে না, সেই ক্ষেত্রে তারা সিমেন্ট তো তাদের আছে, সিমেন্টটা তখন ডিপোজিট করে ইন দ্য ভালভা, ভালভা থেকে স্পার্ম গুলি বাই সুইমিং তারা ভিতরের দিকে ছড়ে, যার ফলে কি হচ্ছে পরবর্তীকালে ফার্টিলাইজেশনে একটা বাচ্চা হইতে পারে। দি বার্থ অফ এ চাইল্ড ইজ নট কনক্লুসিভ এভিডেন্স দ্যাট ম্যারেজ হ্যাজ বিন ফর্মড। আমরা জানি যে ম্যারেজের ডেফিনেশনে যেটা আছে, ইট ইজ দ্য কন্ট্যাক্ট এন্ড এবং তাদের সেক্সুয়াল ইন্টারকোর্স which must be completed by sexual intercourse. সেক্সুয়াল ইন্টারকোর্স না হওয়া পর্যন্ত প্রেগন্যান্সি আমরা ডেফিনেশন অনুযায়ী হয়, কিন্তু এই ক্ষেত্রে ফিকেন্টেশন অ্যাপেক্সটা, এই ক্ষেত্রে তো পেনিট্রেশন হলো না কিন্তু বাচ্চা হলো, বাচ্চা তাদের অ্যাজ ইউজুয়াল বাচ্চা। এই ক্ষেত্রে ম্যারেজ নিয়ে প্রশ্ন ওঠে যে ম্যারেজ ডেফিনেশন অনুযায়ী ম্যারেজ না হইলেও বাচ্চা হইতে পারে, কাজে বাচ্চা হইলেই যে তাদের ম্যারেজ কমপ্লিট হয়েছে এই ক্যান নট। এটা হচ্ছে আমার থিওরিটিক্যালে এবং প্র্যাকটিক্যাল পারপাসে কথা, যে ম্যারেজে যেটা আমাদের বলা আছে যে ইট মাস্ট বি ফুলফিলড বাই কোয়াটাস, কিন্তু কোয়াটাস ছাড়াও বাচ্চা ডেভেলপ হতে পারে, কাজে বাচ্চা হইলেই যে ম্যারেজ কমপ্লিট হয়েছে এই ক্যান নট। এটা হলো একটা ওই যে ইয়ার মতো, হাইম্যানের মতো, যে ইনট্যাক্ট হাইম্যান ইজ নট অ্যাবসলিউট প্রুফ অফ। ঠিক এইরকম এটাও বলা যেতে পারে যে বাচ্চা হলেই কিন্তু ইট ইজ নট প্রুফ দ্যাট দ্য ম্যারেজ হ্যাজ কমপ্লিটেড। এটাও যদি এরকম প্রশ্নটা মেবি, তাহলে তোমাকে এই ফিকেন্টেশন অ্যাপেক্সটা
এই এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করে বলতে হবে যে এই ক্ষেত্রে মানে ম্যারেজের ডেফিনেশন যে কমপ্লিট নাও হতে পারে বা বাচ্চা হতে পারে। দেন লিথোপোডিয়ান অর স্টোন বেবি, এইটা হচ্ছে যখন একটোপিক প্রেগন্যান্সি হয়। একটোপিক প্রেগন্যান্সি মানে যে জায়গায় আমার বাচ্চা ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা সেখানে না গিয়ে অ্যাবডোমেনে বা অন্য কোথাও হলো, সেই জায়গায় কি হয়, এটা বাচ্চাটা মারা যায় এবং ওখানে আমার মেমব্রেনটা একটা কেসের মতো হয়ে যায় এবং ওখানে ক্যালসিয়াম দ্বারা ওইটা কাভারিং হয় এবং এটা এই জন্য স্টোনের মতো হয়ে যায়। এই জন্য এটাকে লিথোপেডিয়াম। লিথোপেডিয়াম মানে ছোট বাচ্চা। এটা বাচ্চাটা মারা গেল এবং এটা বাইন্ড হয়ে ওখানে থাকলো এবং কাভারিং বাই ফাইব্রাস মেমব্রেন এবং ক্যালসিয়াম দ্বারা ডিপোজিটে এটা স্টোন কালেকশন হতে পারে। দেন ভ্যানিশিং টুইন সিনড্রোম। ভ্যানিশিং টুইন সিনড্রোম হচ্ছে এটা আজকালকার আলট্রাসোনোগ্রাফির কারণে এটা বলা সম্ভব, নাইলে এটা কোনোদিনই সম্ভব। ইট ইজ দ্য প্রেজেন্স অফ এ মাল্টিফেসিয়াল গ্যাস্ট্রিন, যাদের কয়েকটা বাচ্চা ডেভেলপ হয়েছে ইন দ্য ইউটেরাস। অনেকে 2, 3, 4, 5, 6টা পর্যন্ত বাচ্চা হয়। উইথ সাবসিকুয়েন্ট ডিসঅ্যাপিয়ারেন্স অফ ওয়ান অর মোর ফিটার। দেখা গেল যে একসময় আলট্রাসোনোগ্রাফিতে 6টা বাচ্চার এক্সিস্টেন্স দিচ্ছে, আবার কিছুদিন পরে করার পরে বললো যে 5টা বাচ্চা আছে, তাহলে আরেকটা বাচ্চা কোথায় গেল? এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অর্থাৎ ওই বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটা ওইখানে আর এক্সিস্টেন্স নাই। এটাকেই বলা হয় ভ্যানিশিং টুইন সিনড্রোম। এবং এটাই প্রমাণ করা তখনই সম্ভব যারা ফ্রিকুয়েন্টলি আলট্রাসোনোগ্রাফি করে, নাহলে তো এটা বলা। মাল্টি প্রেগনেন্সিতে যারা ফ্রিকুয়েন্টলি আলট্রাসোনোগ্রাফি করে, মানুষের যখন ইন্টারেস্ট বেশি থাকে, তখন যদি দেখা যায় যে আগে 4টা বা 5টা বাচ্চা ছিল, এরপর একটা বাচ্চা কম, এটাকে বলা হয় ভ্যানিশিং টুইন সিনড্রোম। এটা কি রেয়ার কন্ডিশন। Then another important one, superfetation. সুপারফিটেশন আছে যে অলরেডি প্রেগনেন্ট আছে, তার যদি আবার ফার্টিলাইজেশন হবে সেকেন্ড ওয়ান ইন এ উম্যান হু ইজ অলরেডি প্রেগনেন্ট। তার মানে হচ্ছে আগের বার তার অ্যাজ ইউজুয়াল প্রেগনেন্সি হয়েছে, তারপরে পরবর্তীকালে অর্থাৎ মিনিমাম 1 মাস তারও বেশি আবার ওভাম ফার্টিলাইজেশন হয়েছে, আবার ফার্টিলাইজেশন। That is fertilization of the second one in a woman who has already pregnant. That is the superfetation. Superfetation এবং দুইটা বাচ্চাই আর born either at the same time or at different stages of development, or two fully developed fetuses are born at different periods varying from 1 to 3. একই সময় দুইটা বাচ্চা ডেভেলপ হতে পারে, কিন্তু দুইটা যেহেতু ইকুয়ালি ডেভেলপ না, একটা ভেরিয়েশন থাকবে। দুইটা বাচ্চা আমার বর্ন একই সময় হতে পারে অথবা গ্যাপ দিয়ে হতে পারে, যে একটা বাচ্চা হওয়ার পরে আবার কিছুদিন পরে আরেকটা বাচ্চা হতে পারে। On the birth of normally development child, the second fetus receive proper nutrition and born later at a mature stage. এবং এইগুলি সাধারণত এই যে একটা থাকে আবার আরেকটা প্রেগনেন্ট, এইটা সাধারণত দেখা যায় যাদের বাইপ্যারেট বা ডাবল ইউটারাস, অর্থাৎ যাদের ডবল ইউটারাস আছে অথবা ইউটারাসের ভিতরে একটা পার্টিশন, যার ফলে পার্টিশনের এক গ্রুপে প্রথমটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং পরবর্তীকালে আরেকটা পার্টিশনে সেকেন্ডটা আবার ওখানে ইমপ্লিমেন্টেশন। এই ক্ষেত্রে হতে পারে, অথবা যাদের ডবল ইউটারাস, এইসব ক্ষেত্রে সুপারফিটেশন হতে পারে। তাহলে সুপারফিটেশন হচ্ছে যেটা অলরেডি প্রেগনেন্ট, অন্য সাইকেলে যায়, আবার সে যদি প্রেগনেন্ট হয় দেন ইট ইজ কল্ড সুপারফিটেশন, মানে ফিটাস আছে তার উপর দিয়ে আবার একটা, দ্যাট ইজ কল্ড সুপারফিটেশন। এই এবং এই সুপারফিটেশন ফিকেন্টেশন দুইটা ডেফিনেশন পরীক্ষায় আসে, জিজ্ঞাসা করে এবং তাদের ডিফারেন্স পরীক্ষায় দেয়, both for written and verbal. You must know the superfetation and superfication. এখন দুইটার ডিফারেন্স আমরা এতক্ষণ যা বললাম তার মধ্যে আমরা ডিফারেন্সটা খুঁজে পাব। টাইম অফ ফার্টিলাইজেশন, সুপারফিকেশনে আমার ফার্টিলাইজেশনটা
of two or more ova from the same menstrual cycle হবে by two separate acts of God. Same menstrual cycle ova discharge হয়েছে and they are fertilized by two separate acts of God. আর superfecundation হচ্ছে fertilization of the second one in a woman who is already অর্থাৎ অন্য সাইকেলে যায় এটা মিনিমাম 1 মাসের গ্যাপ থাকে বা বেশিও থাকতে পারে 1-2 মাসের বা 3 মাসের গ্যাপ তার পরবর্তীকালে আবার সে আবার যদি প্রেগন্যান্ট হয় দেন ইট ইজ কল্ড সুপারফিকেশন দেন এইজ অফ ফিটাস সুপারফিকেশনে খুব একটা পার্থক্য থাকে না যেহেতু সেম সাইকেলেই তারা ফার্টিলাইজ হয় তাদের ডিফারেন্সটা খুব ভেরি স্মল যদি থাকে না অথবা থাকলেও ভেরি কম আর ইন কেস অফ সুপারফিকেশনে at least one menstrual cycle minimum এক menstrual cycle পরে আবার জাইগোট ফর্মেশন হতে পারে আর বেশি হতে পারে 2 সাইকেল বা 3 মিনিমাম 1 সাইকেল এই ডিফারেন্স থাকবে দুইটা বাচ্চা then occurrence superfecundation more possibility আর superfecundation হচ্ছে usually less rare এবং এটা হয় যাদের বাইপারের অথবা ডাবল ইউটেরাস আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে then legitimacy means বৈধতা it is the legal state of a person born in a lawful marriage তাহলে এখানে লেজিটিমেসির প্রশ্নটাকে আমার হচ্ছে ম্যারেজটা লফুল হতে হবে এবং তাদের যখন একটা ঘরে একটা বাচ্চা ডেভেলপ করবে জন্মগ্রহণ করবে দেন তার লেজিটিমেসি হবে তাহলে ইট ইজ দ্য লিগ্যাল স্টেট অফ এ পারসন বর্ন ইন লফুল ম্যারেজ তার মানে ম্যারেজটা আগে লফুল হতে হবে এবং তাদের যখন বাচ্চা হবে তখন সেই বাচ্চাকে আমরা লেজিটিমেসি করব if a person is born during the continuation of a legal marriage then very good or within the 280 days after the dissolution of the marriage dissolution of marriage নানা ভাবে হতে পারে either by divorce or death of the husband দুই ক্ষেত্রে যেভাবে হোক যদি 280 days এর ভিতরে হাজবেন্ড মারা যাওয়ার পরে অথবা সেপারেশন হওয়ার পরে 280 days এর মতো হয় then it is legitimate অর্থাৎ his birth is presumed to be legal লিগালিটির প্রশ্ন হচ্ছে যখন ডিউরিং ম্যারেজ পিরিয়ডের ভিতরে হবে এবং অথবা তাদের সেপারেশন হওয়ার পরে অথবা হাজবেন্ড মারা যাওয়ার পরে 280 days এর ভিতরে বাচ্চা ডেভেলপ করবে দেন ইট ইজ বাচ্চাটাকে বলা হবে প্রিজুম টু বি লিগাল দেন ইম্পর্টেন্স অফ লেজিটিমেসি এটা হচ্ছে ইনহেরিটেন্স অফ প্রপার্টি যেটা নিয়ে প্রশ্ন উঠবে সম্পত্তির উত্তরাধিকারী সে পাবে কিনা হ্যাঁ যে বাচ্চা লিগাল পাবে সেই জন্য অনেকে যারা দিতে চায় না তখন এই প্রশ্নগুলি অথবা অ্যাফিলিয়েশন কেস আমরা অ্যাফিলিয়েশনটা একটু পরে দেখতেছি হোয়াট ইজ অ্যাফিলিয়েশন কেস দেন সাপোজ শি হ্যাজ চিলড্রেন এটাও আমরা একটু পরে দেখবো হোয়াট ইজ সাপোজ শি হ্যাজ চিলড্রেন দেন প্যাটার্নিটি যে পিতৃত্ব দেন ইউজ অফ টাইটেল অফ হাজব্যান্ড অফ দ্য মাদার বাই দ্য চাইল্ড অর্থাৎ বাচ্চাদের বাপের টাইটেল ব্যবহার করবে এটার ইম্পর্টেন্স আছে লেজিটিমেসি দেন পোস্ট ইনমার চাইল্ড আমরা একটু আগে দেখেছি যে পোস্ট ইনমার চাইল্ড কি দেন নালিটি অফ ম্যারেজ এটাও আমরা আগে দেখেছি যে নালিটি অফ ম্যারেজ কি কি কারণে হতে পারে ইন ডাইভোর্স কেস এইসব ক্ষেত্রে লেজিটিমেসির প্রশ্ন ওঠে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সাম অলসো ফর ভাইভা দেন ইললেজিটিমেটের প্রশ্ন উঠবে কখন যখন আন্ডার দ্য এজ অফ পিউবার্টি যখন ফাদার হচ্ছে সাধারণত ফাদারিং এর প্রশ্নটাই আগে আসে যে এলিজ ফাদার ইজ আন্ডার দ্য এজ অফ পিউবার্টির আগে যদি সে বাবা হয়ে যায় তাহলে তার প্রশ্ন উঠবে তখন তার সিঙ্গেল তো ফরমেশন হওয়ার কথা দেন ফিজিক্যালি ইনক্যাপেবল অর বিগেট চিলড্রেন বিকজ অফ ইলনেস কনজেনিটাল অর একুয়ার ডিফর্মিটি যদি সে বাচ্চা নেওয়ার মতো তার ক্যাপাবিলিটি না থাকে রোগের কারণে হোক কনজেনিটাল হোক অথবা একুয়ার ডিফর্মিটির জন্য তাহলে যদি সে ফাদার না হওয়ার মতো ফিজিক্যালি ইনক্যাপেবল হয় সেই ক্ষেত্রে প্রশ্নটা উঠবে আর নট হ্যাভ অ্যান অ্যাক্সেস টু হিজ ওয়াইফ ডিউরিং দ্য টাইম দ্যাট চাইল্ড ওয়াজ বর্ন
যখন বাচ্চাটা নিচে দেখা গেছে যে 20 ডেজের ভিতরে আমাদের হতে হয়, তার আগের থেকেই হাজবেন্ড নাই, যারা বিদেশে যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় এই প্রশ্ন থাকে। এবং ব্লাড গ্রুপ, আমরা এটা মানে প্রুভ করা সবচেয়ে ইজি। ব্লাড গ্রুপ যদি চাইল্ড এবং এলিজ ফাদার ইজ নট কম্পেটেবল, যে বাপের ব্লাড গ্রুপের সাথে আমার বাচ্চার ব্লাড গ্রুপের একটা অংশ তো মিলতে হবে, যদি সেটা না মিলে তাইলে প্রশ্নটা উঠবে। Then paternity. What is paternity? It means establishment of an individual who have fathered a specific child. অর্থাৎ কোনো বাচ্চার তো যদি সে ফাদার বলে, বাবা বলে তাকে শনাক্ত করা হয়, এস্টাবলিশ করা হয়, দেন ইট ইজ কল্ড প্যাটার্নিটি। ইট মে ডিটারমাইন, কি কি থেকে আমরা ডিটারমাইন করতে পারি প্যাটার্নিটি? একটা হলো যদি অ্যাক্সেসিবিলিটি অফ মাদার উইথ দ্য এলিস্ট ফাদার ডিউরিং দ্য প্রবাবল টাইম অফ কনসেপ্ট, যে পিরিয়ডে কনসেপশন আছে সেই পিরিয়ডে যদি ফাদার এবং মাদার এক জায়গায় অ্যাক্সেসিবিলিটি হয়। দেন প্যারেন্টাল লাইকলিনেস অফ ফিচার, ইন ফিচার, ফিগার, গেস্টার or other personal peculiarities, বাবার মতো যদি তার ফিগার থাকে, ফিচার থাকে, গেস্টার থাকে, অথবা পিকুলারিটি যেটা বাপের আছে বাচ্চার হয়, সেই তার দ্বারাও আমরা প্যাটার্নিটি ডিটারমাইন করতে পারি। ডেভেলপমেন্ট অফ ডিফেক্ট, যেসব আমার ট্রান্সমিট হয় ফাদার থেকে বা ছেলের কাছে, সেই সব রোগ অথবা ডিফর্মিটি যদি ট্রান্সমিট হয় তাইলেও আমরা বলতে পারবো। দেন ব্লাড গ্রুপ টেস্ট, আমরা এটা দিয়ে বুঝতে পারবো যে বাপ ছেলে একই একই এক গ্রুপ হতে হবে কথা নাই, কিন্তু তাদের কম্পেটেবিলিটি কি। দেন আরেকটা টেস্ট হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ হইলেও তার হাফ অংশটা আধারের সাথে মিলতে হবে। দেন অ্যাটাভিজম, অ্যাটাভিজমটা একটু আগে পরে আমরা আসতেছি। And medical legal importance of paternity, legitimacy, posting of child and supposition child. Then what is affiliation case? যেটা আমরা একটু বলছিলাম। Affiliation হচ্ছে a woman may allege a particular man to be father of her illegitimate child and file a case in the court for fixing the paternity. অর্থাৎ কোনো মা যদি কোনো কোর্টে যায় আরো বুকের বিরুদ্ধে কেস ফাইল করে যে আমার যে বাচ্চা, এই বাচ্চার বাবাই হচ্ছে উনি, যদিও বাচ্চা ইলিজিটিমেট, যেহেতু তাদের বিয়ে হয়নি, সেই ক্ষেত্রে তার প্যাটার্নিটি ফিক্সিং করার জন্য যে কেস করে এটাকে বলা হয় এফিলিয়েশন কেস। ইফ দি প্যাটার্নিটি ইজ ফিক্সড, যদি কোর্ট প্রমাণ দ্বারা দ্বারা হয় যে না এই বাচ্চার বাবা, তাইলে যে পার্সন ফিক্সড হবে হি বিকাম রেসপন্সিবল ফর সাপোর্ট দ্য চাইল্ড, তখন সে বাচ্চার ভরণ পোষণ অন্যান্য ব্যাপারে তার দায়িত্ব আসবে। তাহলে এফিলিয়েশন কেস হচ্ছে যখন একটা মা, a woman may allege a particular man to be the father of her illegitimate child and file a case against in the court for fixing the paternity. That case is called the affiliation. অর্থাৎ কোর্টে যায় যে প্যাটার্নিটিটা ফিক্সড করার জন্য কেস করে সেটাকে বলা হয় এফিলিয়েশন কেস, এবং এটা উমেন কেসটা ফাইল করে ইন দ্য কোর্ট। That is called affiliation case. Then supposing she is child. Supposing a child হচ্ছে আসলে বাচ্চাটা তার, এটা হচ্ছে supposing a child. It is fictitious child, অর্থাৎ নকল বাচ্চা। A woman may pretend pregnancy and delivery and later produce a living child as her own, or she may substitute a male child for female child born of her or foreign abortion. অর্থাৎ যে কোনো ভাবেই যদি কোনো মহিলা একটা বাচ্চাকে নিয়ে নেয় যে বাচ্চাটা তার না, দ্যাট ইজ কল সাপোজিশিয়াস চাইল্ড। অর্থাৎ সে প্রিটেন্ড প্রেগন্যান্সি করলো, ডেলিভারি লাগাইলো, ফিক্সিয়াস হলো, আসলে তার কোনো বাচ্চা না, কিন্তু সে ওইটা শো করে একটা বাচ্চাকে সে নিয়ে নিল, দ্যাট ইজ সাপোজিশিয়াস। অথবা সে ডেলিভারি করলো একটা ফিমেল বাচ্চা, কারোর সঙ্গে এটা করে এক্সচেঞ্জ করে সে একটা মেল বাচ্চা নিয়ে নিল, দ্যাট ইজ অলসো সাপোজিশিয়াস চাইল্ড। অর্থাৎ যে বাচ্চারা, অথবা কেউ অ্যাবর্শন হয়ে গেছে কিন্তু অ্যাবর্শনটাকে না জানিয়ে দিয়েছে আর একটা বাচ্চা নিয়ে নিয়ে, অর্থাৎ যেভাবে যে বাচ্চাটা তার নিজের না, দ্যাট ইজ কল সাপোজিশিয়াস চাইল্ড। এটা অনেকভাবেই কেউ নিতে পারে, যে প্রিটেন্ড প্রেগন্যান্সি, ডেলিভারি হইয়া একটা বাচ্চা নিয়ে নিল, অথবা নিজে এক্সচেঞ্জ করে ফেললো,
নিজের ফিমেল বাচ্চারা তো ফিমেলটাকে মেল এক্সচেঞ্জ করে, মেলের কেউ ফিমেলের জন্য এক্সচেঞ্জ করে, সে কারোর জন্য এক্সচেঞ্জ করে ফেললো, তাহলে যেভাবে হোক যে বাচ্চাটা তার অরিজিনালি নিজের না, দ্যাট ইজ কল সাপোজিশন চাইল্ড অথবা ফিক্সচার। ইম্পর্টেন্স হচ্ছে ইনহেরিটেন্স অফ প্রপার্টি, সম্পত্তির ভাগাভাগির জন্য ব্ল্যাকমেইলিং এ চায়, একটা পুরুষকে ব্ল্যাকমেইল করার জন্য অনেক সময় এই সাপোজিশন চাইল্ড নিয়ে নেয় এবং তার বিরুদ্ধে কেস করে। When a widow claims higher compensation, হ্যাঁ, এই যে উইডো বললো যে আমার সঙ্গে মুখে ছিল, আমি অলরেডি আমার একটা বাচ্চা হয়ে গেছে এবং তার ব্রিঙ্গিং এ চার্জ অফ ব্রিচ অফ প্রমিস অফ ম্যারেজ এগেনস্ট মি, অথবা কেউ আমাকে বিয়ের কথা কয়ে আমার সঙ্গে মিশছে, এটা কয়ে সে কোর্টে আবার কেস করতে পারে যে আমার সে ব্রিচ অফ প্রমিস যেটা সে ভঙ্গ করছে, এই বিরুদ্ধে চার্জ করে সে কোর্টে কেস করতে পারে এই সাপোজিশন চাইল্ড দিয়ে। Then atavism, this is the last child for today. Atavism আর কিছুই না, a child does not resemble its parents, যে বাচ্চা হইছে এটা সে মার মতো হয় না, বাপের মতো হয় না, মানে এই বাচ্চাটা আবার কার রে বাবা, এটা আসলেই তাদের বাচ্চা, but it resembles its grandparents or great grandparents, অথবা তার দাদা, তার দাদার আগের দাদা, তাদের মতো হয়েছে, এটাকে বলা হয় atavism। অর্থাৎ প্যারেন্টস এর মতো হয় না, বাট it resembles its grandparents or great grandparents. This is due to inheritance of characteristics of the remote state of common immediate ancestor. আমাদের যে জিন আছে, আসলে জিনের, আমাদের যে সেলের ভিতরে যে জিন আছে, বিশেষ করে সেক্সুয়ালি আমাদের সেলগুলি আছে, এই জিনের রিকম্বিনেশন হওয়ার জন্য দেখা গেল যে ইমিডিয়েট যে আমার ক্যারেক্টার গুলি যে জিনে আছে সেখান থেকে নাইয়া পূর্বের আমলের যে ক্যারেক্টার আমার জিনের ভিতরে আছে, আমার পুরুষদের জিন, সেইটা আমার ফার্টিলাইজেশনের সময় ওই জিনটা অ্যাক্টিভ হয়ে কাজ করে। এই ক্ষেত্রে আমার অ্যাটাভিজম, তাহলে এটা কিছু না, অ্যাটাভিজম অবশ্যই বৈধ চাইল্ড, লেজিমেট চাইল্ড, যেটা বাপ মার মতো হয় না কিন্তু তার গ্র্যান্ড ফাদার বা তার আগের গ্র্যান্ড ফাদারের মতো হতে পারে, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার, অথবা গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট, গ্রেট গ্র্যান্ড মাদার, তাদের মতো হতে পারে। এটা কিছুই না, আমাদের জিনের বৈশিষ্ট্যের কারণে এটা কোনো। And what is battered wife? যদিও এটা প্রেগনেন্সির সঙ্গে যুক্ত না, তারপর আমরা একটু এটার সঙ্গে একটু যুক্ত করে নিই। A battered wife is a woman who has received a deliberate, severe and repeated demonstrable physical injuries from her husband. অর্থাৎ স্বামীর কাছ থেকে যে ফিজিক্যাল ইনজুরি হচ্ছে রিপিটেড, সিভিয়ার এন্ড ডেলিভারেট, এবং সাধারণত দেখা গেছে 40 ইয়ার্স এর বিলো যদি হয় তাহলে সাফারিং ফ্রম পার্সোনালিটি আর নিউরোটিক ডিসঅর্ডার, আর যদি 40 উপর হয় সাফারিং ফ্রম সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সাধারণত দেখা যায় যে মেয়ে যদি 40 নিচে হয় তাহলে সে পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা নিউরোটিক ডিসঅর্ডার, আর যদি 40 উপরে তার বয়স হয় তাহলে সে সাফারিং ফ্রম সাইকিয়াট্রিক। অল দিস অ্যাবাউট দা, আমরা 2 দিনে মোটামুটি একটু রিভিউ করে নিলাম প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির সাথে রিলেটেড যেসব টার্ম। তাহলে প্রেগনেন্সি তোমাদের পরীক্ষার পারপাস আমি যদি বলবো তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে যেসব সাইন সিম্পটম গুলি, ফিজিক্যাল এন্ড ল্যাবরেটরি ফাইন্ডিংস, এগুলি খুব ভালোভাবে পড়বা, মনে রাখবা এবং ফাইন্ডিংস গুলি একটু ডিটেলস তোমাদের জানতে, কোন ফাইন্ডিং এর হচ্ছে পরীক্ষায় ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে গুড উইল সাইন বলবা, তারপর হোয়াট ইজ গুড উইল, এটা তোমাকে উত্তর দিতে হবে। আর পরীক্ষায় লিখলো তোমার গুড উইল সাইনের 1 লাইন হইলো তোমাকে লিখতে হবে যে এটার দ্বারা কি মিন, ঠিক এইরকম এইগুলি আমরা দেখবো। আর সুপারফিকেশন, সুপারফিকেন্টেশন কাকে বলে, তাদের পার্থক্য, এইগুলি পরীক্ষার সময় প্রায় আসে আমাদের। আর আমাদের অ্যাব এক্সট্রা, দ্বারা যে বাচ্চা হতে পারে এবং সেই এক্সট্রা বাচ্চা যে আমার মেরিজ, ডেফিনেশন অফ মেরিজ কমপ্লিট করে না, এটা অনেক সময় যদি প্রশ্ন দেয় তাহলে তোমরা এটার উত্তর তোমাকে দিতে
দিতে হবে। আর আইডেন্টিক্যাল টুইন, নন আইডেন্টিক্যাল টুইন কি কারণে হয় এগুলি আমরা একটু জানলাম। ইট ইজ তোমার প্র্যাকটিক্যাল পারপাস, তোমার নিজের ইন্টারেস্ট এবং কিছু জ্ঞানের, এবং পরীক্ষার সময় তো জিজ্ঞাসাও করে আইডেন্টিক্যাল টুইন, নন আইডেন্টিক্যাল টুইন কিভাবে হয়, এইটাও তোমাদের একটু জানতে হবে। আর প্যাটার্নিটির ইম্পর্টেন্স কি, এফিলিয়েশন কেসের ইম্পর্টেন্স কি, কাকে বলে, লেজিটিমেসি কাকে বলে, লেজিটিমেসির ইম্পর্টেন্স কি, আমাদের এইগুলি আমাদের জানতে হবে। অল দিস অ্যাবাউট দ্য প্রেগন্যান্সি আগামী ক্লাসে আমরা ডেলিভারি নিয়ে একটু আলাপ করবো। আজ যদি আর কারো কোনো প্রশ্ন থাকে ইউ মে আস্ক, যদিও সময় খুব কম। আমি বলছিলাম যে তোমাদেরকে প্রশ্ন করবো, কিন্তু আসলে আমরা কানেকশন দিতে 10 মিনিট লেট হয়ে গেছে। আর এরপর আমি এটা একটু শেষ করে ফেলি। ডেলিভারিটা ছোট আছে, ওখানে আমি একটু সময় পাবো, সেই ক্ষেত্রে আমি এই প্রেগনেন্সি থেকেও 2-4টা প্রশ্ন তোমাদেরকে একটু আলাপ করবো। আর তোমরা ডেলিভারিটা একটু পরে আসবে, তাইলে তোমাদের রিভিউ করাটা খুব ইজি হবে এবং ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইজি। নাও হ্যাভ ইউ এনি কোশ্চেন? থাকলে 2-1টা করতে পারো, টাইম ইজ ভেরি শর্ট। নো স্যার। আচ্ছা, যদি না থাকে তাইলে ভালো করে পড়ো। এই চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন, ভাইবা, অলসো ইন প্র্যাকটিক্যাল পারপাস। আমরা আগামী ক্লাসে আমরা ডেলিভারি নিয়ে আলাপ করব, এবং সেই সময় তোমাদেরকে আমি একটু সময় পেলে তোমাদেরকে 2-4টা এই প্রেগনেন্সির উপরে আমি 2-4টা ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।